আসসালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সবাইকে জেনেসিসের আউটডোর পক্ষ থেকে স্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমি বর্তমানে ফেসবিতে বিএমইউ তে কর্মরত আছি। আ তাছাড়া আমি একজন পেসেস ক্যান্ডিডেট। তো আজকে আপনাদের সাথে যেই ইম্পোর্টেন্ট টপিক ডিসকাশন করব, এটা হচ্ছে এমআরসি পার্ট 2। আপনারা সবাই জানেন, আপনারা অনেকে শুনছেন যে ওয়ার্ল্ডের টাফেস্ট এক্সাম হচ্ছে পার্ট 2, যেটা উম আপনার কনসেপ্ট বেসড এক্সাম এবং খুব ভালো কনসেপশন, ম্যানেজমেন্ট, ইম্পোর্টেন্ট ইনভেস্টিগেশন এগুলো খুব ধারণা কম থাকলে হয়তো এক্সাম খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। আর একটা ইনফরমেশন হচ্ছে কি, আপনি পার্ট 1 পাস করে পার্ট 2 এক্সাম দিবেন। তো পার্ট 1 দিয়ে পার্ট 2 যখন দিবেন, সেখান থেকে যে ডেটা শো করছে সেখানে দেখা যাচ্ছে যে 45 থেকে 50% পাস রেট। তার মানে কি আপনি পার্ট 1 এর নলেজ নিয়ে পার্ট 2 দিয়েছেন। তারপরে কিন্তু পাস রেট অলমোস্ট 50%। হোয়াট ইস দ্য কজ? আন্ডারলাইং কজটা কি? গ্যাপটা হচ্ছে পার্ট 1 থেকে পার্ট 2 তে যাওয়ার যে ট্রানজিশন পিরিয়ডটা, এটা একটা ম্যাচুরেশন লাগে। যে সময়টা অনেকেই আ উম কিভাবে এক্সাম গুছাবে, পরীক্ষার প্রিপারেশন ভালো করার টিপস অ্যান্ড ট্রিকস এবং কিছু গাইডলাইনের ডেফিসিয়েন্সি এর কারণে দেখা যায় যে মেক্সিমাম টাইমেই স্টুডেন্ট খারাপ করতেছে। সো আ আমরা কমনলি একটা ধারণা যে পার্ট 1 পাস করেছি, পার্ট 2 হয়ে যাবে। বাট আপনি দেখেন যে ওনাদের যে ওয়েবসাইটের যে রেজাল্ট, এখানে 50% এর বেশি পাস রেট কখনোই নাই। সো এটার ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে আমার যেই আ প্রিপারেশন এর গ্যাপ থেকে যায়। প্রিপারেশন ম্যাটেরিয়ালস, পরীক্ষার স্ট্রাকচার এবং পরীক্ষার মোস্ট ইম্পোর্টেন্ট টপিকস। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট কথা হচ্ছে যে এই আ যে টপিকস গুলা, যেগুলা আপনাকে মোস্ট অফ দ্যা কমন টপিকস, খুব ভালো টপিকস সে সময় স্বচ্ছ ধারণা না থাকা। এবং পার্ট 2 কোয়েশ্চেন ট্রিকি কোয়েশ্চেন। ট্রিকি কোয়েশ্চেন হচ্ছে কেন? এখানে আপনাকে ডিরেক্ট কোনো কোয়েশ্চেন দিবে না। খুব কম কোয়েশ্চেন ডিরেক্ট দিবে। কোয়েশ্চেনের এনালাইজ করে ওইখান থেকে আপনাকে ইম্পোর্টেন্ট ফাইন্ডিং গুলা বের করে ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট আপনাকে খুব ভালো করে ধারণা নিয়েই আনসার করতে হবে। সবচেয়ে বড় যে ভুলটা আমাদের হয়, সেটা হচ্ছে যে আমাদের যে ওয়ার্ডের যে এক্সপেরিয়েন্স, ওয়ার্ডের যে ধারণা, আমরা সবাই তো ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট থাকি। কেউ না কেউ পার্ট 2 পরীক্ষা দিতে গিয়ে। সেখানে দেখা যায় যে আমি ওয়ার্ডের যে এক্সপেরিয়েন্সটা সেখানে কাজে লাগালে দেখা যায় যে মেক্সিমাম টাইম আনসার রং হয়। কারণ এইটা হচ্ছে রয়্যাল কলেজের পরীক্ষা। সেই পরীক্ষাটা বেসিক্যালি উনাদের গাইডলাইনের আনসার কিরকম, উনারা ম্যানেজমেন্ট প্রটোকল স্পেসিফিক স্ট্রাকচার ওয়েতে আপনাকে ম্যানেজ করা লাগবে। যেটা একমাত্র গাইডলাইন প্লাস উনাদের যে স্পেসিফিক জানতে চাচ্ছে উনাদের কিভাবে ম্যানেজ করে, সে সম্বন্ধে ধারণা থাকতে হবে। সো ইট ইস এ ইম্পোর্টেন্ট অ্যানাদার ক্লু। গাইডলাইন প্রত্যেকটা আরসিপির প্রত্যেকটা সিস্টেমের জন্য, প্রত্যেকটা টপিকস এর জন্য গাইডলাইন আছে। সো আপনি কত গাইডলাইন পড়বেন? এটাও একটা কোয়েশ্চেন। থার্ড যে ইম্পোর্টেন্ট যে ইস্যুটা হচ্ছে, আপনার পার্ট 2 ক্ষেত্রে দেখা যায় যে আপনার কিছু ইম্পোর্টেন্ট ইমেজ থেকে কিছু না কোয়েশ্চেন আসে। যেমন ধরেন টোটাল কোয়েশ্চেন 200 এর মধ্যে অলমোস্ট 35 কোয়েশ্চেন ইমেজ থেকে আসে। যেটার আপনার যারা ইমেজিং ভালো করবেন, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় আপনি পার্ট 2 পাস করবেন। এখন যদি আপনি নন স্পেসিফিক ওয়েতে পুরা গুগল, চ্যাটজিপিটি, আপনার যত মিডিয়া আছে সব জায়গাতে খুঁজলেন। বাট পরীক্ষা রিলেটেড, পরীক্ষায় পাস করার যে ম্যাটেরিয়াল, যে ইম্পোর্টেন্ট ইমেজ গুলা পড়তে হবে সেটা জানলেন না, তাও কিন্তু পাস করা ডিফিকাল্ট। সো আমার যে সাজেশনটা হচ্ছে, পার্ট 2 পরীক্ষা দেওয়ার আগে ভেবে চিন্তে শুনে পরীক্ষা দিবেন। যেহেতু আপনার হিউজ একটা ইনভেস্টমেন্ট করা লাগে এখানের মধ্যে। সো নলেজেরও ব্যাপার আছে। সেক্ষেত্রে আপনাদের ইম্পোর্টেন্ট ট্রিকস অ্যান্ড টিপস, স্পেশালি পরীক্ষার কোন কোশ্চেনগুলো আসে, কিভাবে আনসার করলে ইজিলি পাস করা যায়, সেইগুলা সম্বন্ধে ভালো ধারণা থাকা লাগবে। সো আরেকটা সবচেয়ে লাস্ট যে কথাটা বলবো, বর্তমান সময়ে আমি যেহেতু রিসেন্ট পার্ট 2 পাস করেছি, পরীক্ষা হচ্ছে অনলাইন ভিত্তিক পরীক্ষাটা। টোটালি অনলাইন সিস্টেম, তো বাসায় বসে পরীক্ষা দেওয়া লাগবে। আপনাকে সেটিং করে নিতে হবে ক্যামেরা, অনেক কিছু কাজ আছে। তো পরীক্ষার আগে মনে হবে যে আমার পড়ার চেয়ে মনে বড় ধরনের যে কাম্বারসাম সিচুয়েশন, এটা হচ্ছে আপনার এই পরীক্ষার সেটিং সিস্টেমটা।
তো এটা সম্বন্ধে খুব ভালো ধারণা থাকলে ও পরীক্ষা খারাপ হতে পারে। কারণটা কি, পরীক্ষার মাঝখানে আপনার কম ক্যামেরা আটকে গেল অথবা নেট চলে গেল, পরীক্ষা কিন্তু আপনার পেপার অনেক সময় নষ্ট হবে। এরকম এবার হয়েছে প্র্যাকটিক্যাল যেই পরীক্ষা যারা দিয়েছে, কয়েকজন দেখা গেছে পার্ট ওয়ান দিয়ে পার্ট টু, পেপার ওয়ান দিয়ে পেপার দিতে পারতেছে না, অথবা পরীক্ষার মাঝখানে ক্যামেরা অফ হওয়ার কারণে তাদের যেই সময়টা অনেক লস হয়ে গেছে, আলটিমেট রেজাল্ট খারাপ হয়েছে। সো আর পার্ট টু ব্যাপারে বি কেয়ারফুল। পার্ট ওয়ান পাস করেছেন ঠিক আছে, পার্ট টু কিন্তু আপনাকে একটা স্পেসিফিক ধারণা, স্বচ্ছ ধারণা, পড়াশোনার একটা মূল কনসেপশন মেডিসিনের উপরে নিয়ে পরীক্ষা দিতে হবে। যেহেতু পরীক্ষাটা ওয়ার্ল্ডের সবচেয়ে টাফেস্ট এক্সাম, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেইভাবে প্রিপেয়ার হয়ে এক্সাম দেওয়া লাগবে। সো আজকে যে আমরা মূল থিমটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে পার্ট টু কিভাবে ইজি করা যায়। পার্ট টু ইজি করার জন্য আমাদের এখানে যারা জেনেসিস মেন্টর বিন্দু আছেন, সবাই অনেক এক্সপিরিয়েন্স, এবং যারা কন্টিনিউয়াস ক্লাস নিচ্ছেন, তারা পার্ট টুর ব্যাপারে আমাদের কতগুলা ট্রিক্স এন্ড টিপস, কতগুলা ব্যাচ আছে যেগুলা পার্ট টু পাস করার ক্ষেত্রে আপনার জন্য একটা মুখ্য হাতিয়ার, যেটা পাস করার জন্য আপনার কাজে লাগবে। তো আমরা জেনেসিস পক্ষ থেকে আপনাদের পার্ট টুর ব্যাপারে অনেকগুলা ব্যাচ নিয়ে আসছি, যেগুলা আলটিমেটলি আপনার পরীক্ষার সহায়ক হিসেবে কাজ করবে। আর ইনশাল্লাহ এইগুলো যদি ফলো করতে পারেন, আপনি আমার মেন্টর কথা শোনেন, তাহলে পরীক্ষা পাস করাটা ইজি। যদিও একটা রেশিও হচ্ছে 50% পাস করবে, বাট আপনি যদি অন দা ওয়ে ট্র্যাকে থাকেন, তাহলে আপনার পাস 100%। তো আমাদের আজকে যে টপিকসটা হচ্ছে, আমি আর কিছু কথা বলতে চাচ্ছিলাম। বেসিক্যালি হচ্ছে কি, ধরেন পার্ট টু জিনিসটা কি জিনিস আমরা একটু যদি ডিটেল জানতে চাই, সেটা হচ্ছে যে পার্ট ওয়ানের নলেজ যে বিল্ড আপ করছেন, সেটাকে একটা ইন ডিটেলস একটা আপনাকে নলেজ জাস্টিফাই করা হবে সেখানের মধ্যে। হ্যাঁ, এখানের মধ্যে আপনার নলেজে যে একুইজিশন করছেন, আপনি আপনার মেডিকেল নলেজ, স্কিল, বিহেভিয়ার, জাজমেন্ট, হ্যাঁ আপনার, হ্যাঁ আপনার ডিসিশন মেকিং, এই জিনিসগুলো খুব ভালো করে ওনারা আপনাকে চেক করবে। সো শুধু পার্ট ওয়ানের যে নলেজ নিয়েছেন এটা আপনার কাজে লাগবে, সাথে হচ্ছে আপনার বিহেভিয়ার, স্কিল, নলেজ সবকিছু আপনাকে কিন্তু এখানে আপনার অ্যাড হবে। সো এই কোশ্চেনগুলো এই জন্য একটু ট্রিকি হয়। আর হচ্ছে যেটা, সো আপনাকে এখানে বেসিক্যালি কোশ্চেনগুলো কোন সিস্টেম থেকে আসছে, হ্যাঁ, এখানের মধ্যে বেসিক্যালি হচ্ছে ক্লিনিক্যাল জাজমেন্ট, হ্যাঁ আপনার ক্লিনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, ক্লিনিক্যাল রিজনিং, আপনাকে এই জিনিসগুলো আপনাকে ভালো করে জানতে হবে। স্পেশালি আপনার হচ্ছে এই যে প্রবলেম লিস্ট, হ্যাঁ প্রবলেম লিস্ট তৈরি করতে হবে আপনাকে, আপনার ডায়াগনস্টিক কিভাবে করবেন খুব ভালো করে ধারণা থাকতে হবে। প্ল্যানিং ইনভেস্টিগেশন, এখানের মধ্যে আপনার ইনভেস্টিগেশন ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন ইনভেস্টিগেশন গুলো আপনার ভালো করে জানতে হবে। হ্যাঁ, সো এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট ইস্যু। সো সব সিস্টেমের আপনি একটা রেসপিরেটরি সিস্টেম একটা কোশ্চেন আসছে, আপনি এক্সরে না বলে চলে গেলেন আপনি সিটি স্ক্যানের মধ্যে, তো সেক্ষেত্রে আপনাকে কোথায় এক্সরে করতে হবে, কোথায় সিটি স্ক্যান করা লাগবে। সে ফর এক্সাম্পল ধরেন পালমোনারি এমবোলিজম সাসপেক্টেড ডিউরিং প্রেগন্যান্সি, আপনি জানেন যে আপনার ইনভেস্টিগেশন চয়েস বিকিউ স্ক্যান অথবা সিটিপিএ অথবা ডুপ্লিকেট স্টাডি অফ দ্য লোয়ার লিম্ব, বাট আপনাকে ইউ মাস্ট ডু ফার্স্ট এক্সরে টু এক্সপ্লোর দ্য ডিডি। এই জিনিসগুলো আপনাকে আগে জানতে হবে। যারা এই ধরেন এই ছোট্ট কনসেপশন তা না থাকে যে এক্সরে না করে আমি সিটিপি অথবা বিকিউ স্ক্যান দেখা দিলাম, তাহলে আপনার আনসার কিন্তু রং হয়ে গেল। সেগুলো কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু আপনাকে সেট করে নিতে হবে যে কোথায় কোনটা আপনাকে ইনভেস্টিগেশন করলে স্পেশালি খুব ভালো করে ধারণা থাকতে হবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ইমিডিয়েট ম্যানেজমেন্ট প্ল্যান। হ্যাঁ, এই যে ইমিডিয়েট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে ওনার খুব পছন্দের কোশ্চেন, স্পেশালি কার্ডিয়াক ইমার্জেন্সি পরীক্ষা দিবে কোশ্চেন পরীক্ষার মধ্যে মাস্ট। তো কার্ডিয়াক ইমার্জেন্সি, অ্যানাফাইলাক্সিস, এইবার আমাদের এক্সামের মধ্যে যে কোশ্চেনটা আসছিল, যে একটা পেশেন্টকে পেনিসিলিন দেওয়ার পরে পেশেন্ট ডেভেলপ আপনার হুইজ, শর্টনেস অফ ব্রেথ, ডিফিকাল্ট ব্রিদিং, তারপরে স্টাইডর, হাউ টু ম্যানেজ দিস পেশেন্ট। হ্যাঁ, সো এই কোশ্চেনগুলো তো প্রায় সময় আসে। তো ইমেজিং গুলা, স্পেশালি ইমিডিয়েট ম্যানেজমেন্ট গুলা, হ্যাঁ ইমার্জেন্সি গুলো জানতে হবে। এবং স্পেশালি 10 থেকে 12টা ইমার্জেন্সি পড়লে মোটামুটি পরীক্ষার জন্য হয়ে যায়। আর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে লং টার্ম ম্যানেজমেন্ট। ধরো টাইপ 2 ডিএম আসলো, একটা পেশেন্টের হার্ট ডিজিজ আছে, হ্যাঁ সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস কি হতে পারে, এরকম প্রশ্নগুলো প্রায় সময় পরীক্ষার সময় আসে। টাইপ 2 ডিএম উইথ এখন হার্ট ফেল ডেভেলপ করলে হোয়াট ইজ দ্য ড্রাগ অফ চয়েস, সেখানে SGLT2 ইনহিবিটর, এটা কেন সিলেকশন করছেন, ক্রাইটেরিয়া কি, আদার ইন্ডিকেশন কি, এই যেগুলো জেনে আপনাকে পরীক্ষা পাস করা লাগবে। লং টার্ম ম্যানেজমেন্ট গুলো, হ্যাঁ সিকিউরিটিতে যেমন একটা কোশ্চেন আমি একটু আপনাদের দেখাবো, স্যাম্পল কোশ্চেন যেটা পরীক্ষা আসছে, সেগুলো খুব ভালোভাবে কোশ্চেন গুলা আয়ত্ত, স্পেশালি লং টার্ম ম্যানেজমেন্ট, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ম্যানেজমেন্ট, অ্যাডন থেরাপি জানতে হবে। আর এটা হচ্ছে প্রগনোসিস সম্বন্ধে কোশ্চেন পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। সো এগুলো আমাদের পার্টের মোটামুটি কোশ্চেনের সাইড গুলা। তারপরে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, আহ আমরা তো সবাই জানি পার্ট টু পার্টের মধ্যে টোটাল দুটা পেপার হয় আপনার, বেসিক্যালি পেপার 1 পেপার 2, টোটাল কোশ্চেন নাম্বার তো 100 করে থাকে, 3/10।
এখানের মধ্যে সিঙ্গেল বেস কোশ্চেন আনসার করা লাগবে। সবচেয়ে যে ভয়ঙ্কর যে তথ্যটা এটা হচ্ছে এই যে সার্ভার সিস্টেম, হ্যাঁ সার্ভার সিস্টেমে অনলাইন পরীক্ষাটা হবে। তবে ভয়ের কোনো কারণ নাই, আপনি যদি কনফিডেন্স থাকেন আপনার রিগার্ডিং ইউর নেট কানেকশন, আপনার ডিভাইস, তাহলে দেখা যায় যে আপনার প্রবলেম ওরকম হয় না, যেটা আমার হয় নাই। সেক্ষেত্রে কিন্তু অনলাইনের জিনিসটা কিন্তু খুব ভালো ভালো সচেতনতা থাকা লাগবে, এবং ওদের সাথে মেল কানেকশন থাকা লাগবে যে আপনার কোথাও কোনো আটকে গেলেন, কোথাও কোনো অসুবিধা হচ্ছে পরীক্ষার সময়, সেটা কিভাবে ওভারকাম করবেন। সো সেই সম্বন্ধে আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পরীক্ষার আগে ক্লাস দিব। এরপর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখেন, এটা একটা রিয়েল লাইফ কোশ্চেন, এটা পরীক্ষা আসছে, হ্যাঁ একদম সিম্পল কোশ্চেন। এই কোশ্চেনটা এখানে অনেক ধরনের জাজমেন্টাল ভিউ কতগুলো অ্যানালিটিক পয়েন্ট আছে এর মধ্যে। দেখেন ফার্স্টে যে কোশ্চেনটা দেখেন 67 ইয়ার্স মেল পেশেন্ট আপনার, ঠিক আছে, 3 মান্থ হিস্ট্রি অফ দ্য লেগ পেন নিয়ে আসে, পেনফুল লেগ নিয়ে আসে আপনার কাছে, মেল ইজ ওয়েট লস। আমি কিন্তু কোন কিছু বুঝিনি, কিন্তু নন স্পেসিফিক কথা বলছেন এর মধ্যে। এখন দেখেন তার কি আছে, কমিউনিটি টাইপ 2 ডিএম আছে তাই তো, এবং হাইপারটেনশন আছে। তার মানে দুইটা কন্ডিশন পেয়ে গেছে, তার টাইপ 2 ডিএম হাইপারটেনশন আছে, পেশেন্ট ম্যানেজ উইথ গ্লিকাজাইড, আর হচ্ছে আপনার রেমিপিল পাচ্ছে, ঠিক আছে, আর অ্যাটোবাস্টিন পাচ্ছে। ব্লাড প্রেশার একটু আনকন্ট্রোল 40-90 আছে। শি হ্যাড সাম টেন্ডারনেস ওভার দ্য হার স্পাইন এন্ড লেগ। আচ্ছা এই কথাটি আপনি কি বুঝতে পারছেন বলেন তো? এই কথাটা দিয়ে মানে বোঝাচ্ছে তার বনি টেন্ডারনেস পাওয়া যাচ্ছে, হ্যাঁ স্পাইনে, এবং আপনার কোথায় লেগে আছে। এই মধ্যে কন্ডিশন দিয়েছে, এই স্টিল না আমি কনফিউজড হোয়াটস ডায়াগনোসিস, এটা কিন্তু আমরা বোঝাচ্ছে না। এখন দেখেন ইনভেস্টিগেশন দেখেন, পটাশিয়াম 5.5, ক্রিয়েটিনিন 244 মাইক্রো মোল পার লিটার। তার মানে কি বলছে, পেশেন্ট হ্যাজ সিকিডি না, সিকিডি কজ কি এর মধ্যে, স্নো বি ডিউ টু হাইপারটেনশন ও ডায়াবেটিস, যে কোনটা করতে পারে। আমি জানি না কোনটা হচ্ছে স্পেসিফিক ক্রাইটেরিয়া, আমি জানি না, কারণ যেহেতু এখানে হাইপারটেনশন বেশি আগে থেকে শুরু হয়েছে, তো মোস্ট লাইকলি হাইপারটেনশন থেকে হওয়ার সম্ভাবনা আছে। আর ক্যালসিয়াম লেভেল কত আছে, এই যে দেখেন লাস্ট কোশ্চেন হচ্ছে ক্যালসিয়াম লেভেল 1.8, মানে লো আছে। এটা হচ্ছে কারেক্ট ক্যালসিয়াম লেভেল। হোয়াট ডু মিন বাই ক্যালসিয়াম কারেক্ট কিভাবে করে, আমরা যেটা সূত্র পড়ছি আমরা জানি, অ্যালবুমিন করা লাগবে, অ্যালবুমিনের সাথে একটা সূত্র অ্যাড করে আমরা বলি কারেকশন লেভেল করতে হয়, ঠিক আছে। সো এই অ্যালবুমিন আমরা সূত্রটা আমরা আপনাদের পরে ক্লাসে শিখিয়ে দিব। তারপরে আসেন এই ক্যালসিয়াম লেভেল করা হলো। এখন হচ্ছে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আপনারা কি জানেন যে হোয়াট ইজ ক্যালসিয়াম প্রোফাইল? ক্যালসিয়াম প্রোফাইল কিভাবে করা হয়? ক্যালসিয়াম প্রোফাইল হচ্ছে ফার্স্ট টাইম ক্যালসিয়াম সেরাম আইপিটিএইচ, 2 নম্বর হচ্ছে অ্যালবুমিন, 3 নম্বর, 4 নম্বর হচ্ছে আপনার ইনঅর্গানিক ফসফেট আইপি, ফসফেট লেভেল। এই চারটা হচ্ছে একসাথে বলা হয় সেরাম ক্যালসিয়াম প্রোফাইল। যখনই সাসপেক্টেড হাইপারক্যালসিমিয়া ওর হাইপারক্যালসিমিয়া, আপনাকে এই চারটা জিনিস বের দিয়ে আপনাকে বের করতে হবে অ্যাকচুয়াল ক্যালসিয়াম লেভেল কত। কোশ্চেন হচ্ছে এই কেন আমাকে অ্যালবুমিন দেখা লাগবে, কারণ আমরা জানি ফ্রম ফিজিওলজি 40% অফ ক্যালসিয়াম বাইন্ড উইথ অ্যালবুমিন, ঠিক আছে। তো যেহেতু 40% কিছু বাইন্ড থাকে, এই জন্য আপনি যদি ক্যালসিয়াম অ্যালবুমিন লেভেল না দেখেন, তাহলে যদি পেশেন্টের ম্যালনিউট্রিশন থাকে, পেশেন্ট নেফ্রোসিস থাকে, তাদের তো অ্যালবুমিন লেভেল কম থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম লেভেল অটোমেটিক কম দেখাবে। সেক্ষেত্রে আমাদের সবসময় ক্যালসিয়াম লেভেল দেখে আগাতে হবে। তারপরে দেখেন আইপিটিএইচ, হ্যাঁ আইপিটিএইচ মোটামুটি মনে হচ্ছে যে লেভেলে নর্মাল আছে এর চেয়ে 4 টাইমস বেশি আছে। সো আমাদের আইপিটিএইচ লেভেল হাই আছে। এখন দেখেন আর ফসফেট লেভেলটাও হাই আছে, তবে এটা কনফার্ম সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। আমি কি বললাম, দেখেন লো ক্যালসিয়াম, হাই পিটিএইচ, হাই ফসফেট ইজ ইন্ডিকেটস সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। আদা কি করতে পারে, আদা কজের মধ্যে আছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম ডিপ্লিটেশন, ম্যাগনেসিয়াম কমগুলো হতে পারে। সো আমরা যেহেতু আমাদের ক্লু দিয়েছে ক্রিয়েটিন হাই, সাথে সেকেন্ডারি সিকিডি, সেকেন্ডারি হাইপারপ্যারাথাইরয়েডিজম ফিচার দিয়েছে, তেমন ডায়াগনোস কিটা আমাদের সেকেন্ডারি সিকিডি উইথ সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এখন হচ্ছে দেখেন ইন্টারেস্টিং হচ্ছে পেশেন্টের কি চেয়েছে, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি কারেক্ট দ্য ক্যালসিয়াম এন্ড পিটিএইচ হরমোন কনসেন্ট্রেশন। তাহলে কোন থেরাপি দিলে আপনার ক্যালসিয়াম এবং পিটিএইচ নর্মাল হবে। এখন অনেকগুলো অপশন দিয়েছে, অপশনের মধ্যে কি হতে পারে, অ্যালান্ড্রোনিক অ্যাসিড, এটা কি জিনিস, এটা হচ্ছে বিসফসফোনেট, এটা কোনো এখানে রোল নাই। এটা দিয়ে আমরা এটা কোথায় ইউজ করি আমরা অস্টিওপোরোসিসের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। তো অস্টিওপোরোসিসের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি, অ্যালান্ড্রোনিক অ্যাসিড, হ্যাঁ এগুলো হচ্ছে বিসফসফোনেট যেটা আমরা বলি। এটা অস্টিওপোরোসিস ট্রিটমেন্ট দেওয়ার আগে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, যেগুলো পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট, যে কোন বয়সে শুরু করবো অস্টিওপোরোসিস, 65 না 65 এর নিচে, সিভিয়ার অস্টিওপোরোসিস বলতে কি বুঝি আমরা, এবং ডায়েট ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি। আপনারা কি একটা জিনিস সত্য জানেন যে এক্স-রে তে কত পার্সেন্ট চেঞ্জ হলে আমরা অস্টিওপোরোসিস বুঝতে পারি, অ্যাটলিস্ট 40% বোন লস হতে হবে, তখন আমরা বলি অস্টিওপোরোসিস বলি। এগুলো হচ্ছে রিলেভেন্ট ইনফরমেশন, এগুলো সব পাশাপাশি লিখে রাখবেন। আচ্ছা অ্যালার্জিস আমাদের বাদ, তারপর আপনারা আসেন
আরোগ্যালসিফেরল, হ্যাঁ, এটা হচ্ছে ভিটামিন ডি, ভিটামিন ডি এর D2, হ্যাঁ। তো আমরা জানি কি সিকিডি তে যেটা হয়, আরেকটা ইনফরমেশন কি জানেন, যে যে কোনো পেশেন্ট আমরা যে বাজারে যে ক্যালসিয়াম গুলো পাচ্ছি ম্যাক্সিমাম কি D2 লেভেল, মানে D2 হিসেবে পাওয়া যায়, যেমন ডি ব্যালেন্স 40,000, 20,000, 1,000, এগুলো অ্যাক্টিভ ফর্ম না। সেক্ষেত্রে কি হয় বেসিক্যালি আলফা অন আলফা হাইড্রোক্সিল যে এনজাইম আছে, হ্যাঁ, যার মধ্যে সিক্রেট অ্যাক্টিভ ফর্ম তৈরি হয় ভিটামিন ডি এর ট্রায়াল, সেই লেভেলটা তৈরি হতে পারে না। তার মানে আমাকে যদি এখানে ট্রিটমেন্ট দিতে হয়, অলওয়েজ ইউজ করবে কি অ্যাক্টিভ ফর্ম দিতে হবে আমাদেরকে। এখন জানতে হবে অ্যাক্টিভ ফর্মে কি কি আছে, হ্যাঁ, এটা হচ্ছে ক্যালসি ট্রায়াল, আর এটা হচ্ছে আলফা ক্যালসি ডায়ল, আলফা ক্যালসি ডায়ল, দুটো হচ্ছে অ্যাক্টিভ ফর্ম ভিটামিন D3, মানে ভিটামিন ডি এর। আর ক্যালসিট্রিন দিয়ে মানে লাভ নাই, এটা আমরা স্কুল কোথায়, অনলি ইন কেস অফ হাইপারপ্যারাথাইরয়েডিজম ক্রাইসিস, ওখানে স্কুল আমরা সিনাক্যালসিন আমরা এখানে স্কুল কোনো বেনিফিট পাবো না। এটা স্কুল স্পেশালি টারশিয়ারি হাইপারপ্যারাথাইরয়েডিজম অথবা প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম যাদের অপারেশন করা যাবে না। দেখেন আমি আপনাদের কতগুলো ইনফরমেশন দিয়েছি, সবগুলো কিন্তু এমআরসি পার্ট 2 কোশ্চেন। সো এই কথাগুলো জানলে মোটামুটি পরীক্ষা ইজি। তো আপনি এতগুলো ইনফরমেশন কিভাবে একসাথে কালেক্ট করবেন, এটা হচ্ছে মেন্টরের মাধ্যমে নিতে হবে আপনাকে, যেটা আমরা অলরেডি এই জিনিসটা আপনাদের জন্য গুছিয়ে রেখেছি। সো এখানে অপশন কি হবে, আলফা ক্যালসি ডায়াল অপশন হবে, ঠিক আছে। সো এলো আমাদের এমআরসিপি পার্ট 2 স্যাম্পল কোশ্চেন। তো এই জিনিসগুলো জাজমেন্টাল, এটা আপনাকে কিন্তু এতগুলো অপশন বা আপনাকে চিন্তা ভাবনা করে আনসার করতে হবে। এখন যারা জেনেসিসে কাজ করতেছি এবং যারা পার্ট 2 নিয়ে স্পেশাল কাজ করে, আমাদের আপনাদের জন্য অপশন কি কি আছে দেখুন। আপনি অনলাইন আমাদের সবগুলো ব্যাচই মোটামুটি অনলাইনে আছে। অনলাইনে যে ব্যাচটা, যে আপনি ধরেন পার্ট 1 পাস করেছেন বিগত 6 মাস 1 বছর আগে, পার্ট 2 প্রিপারেশন নিতে একটু কষ্ট হচ্ছে, অথবা পার্ট 2 প্রিপারেশন গুছাতে পারছেন না, সেক্ষেত্রে আমাদের এই যে বুস্টার ব্যাচ, যেটা এমআরসি পার্ট 2 রিটেন ব্যাচ, যেটা অলরেডি আমাদের অনগোয়িং এবং 30 তারিখ ক্লাস শুরু হবে, সেই ব্যাচের মধ্যে ফিচার হচ্ছে আমরা আপনাকে এই যে পার্ট 1 এর থেকে পার্ট 2 ট্রানজিশন পিরিয়ডের মধ্যে আপনার ইনফরমেশন কি কি লাগবে আপনার পরীক্ষার প্রিপারেশনের জন্য সবচেয়ে সহজ ওয়েতে আমরা 20 ক্লাস অ্যারেঞ্জ করেছি। 20 ক্লাস, এই ক্লাসগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের যে মেন্টরদের যারা নিচ্ছে তাদের এক্সপিরিয়েন্স, তারা হচ্ছে প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইজ করা, এবং আপনাকে একটা টপিকস যে কত শর্ট করে আপনাকে পরীক্ষার জন্য ইজি করে আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন তৈরি করে দেওয়া যায়, সেটার জন্য হচ্ছে এমআরসি পার্ট 2 বুস্টার ব্যাচ। আপনার প্রিপারেশনটাকে একদম ঝালাই করে অ্যাকচুয়ালি আপনাকে পরীক্ষার অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে আপনাকে তৈরি করার জন্য এই পার্ট 2 বুস্টার ব্যাচ, যেখানে মোটামুটি 20 ক্লাস আছে, সাথে হচ্ছে আমাদের এই কোশ্চেনগুলো অ্যানালাইজ আপনাকে যে মেন্টররা পড়াবে, তারা পাস্ট টেস্ট পাস মেডিসিন রিকল সবগুলো আগে থেকে পড়াশোনা করিয়ে ওনাদের কনসেপশন ধারণা নিয়ে আপনাদেরকে পার্ট 2 ব্যাপারে একটা ওভারঅল ধারণা দিবে। ইন্টারেস্টিং যে ক্লাসটা সপ্তাহে একটা ক্লাস হয়, আর এই ক্লাসটা স্পেশালি কি, ধরেন আমি যে টপিকটা পড়াবো আজকে, ধরেন এন্ডোক্রাইনোলজি পার্ট 1 পেপার 1 পড়ালাম, এন্ডোক্রাইনোলজি অল্প একটু, সেখানে আপনাদেরকে এটা আমি যে কনসেপশন আপনার দিয়ে দেবো, আপনি বাসায় গিয়ে 6 দিন আপনি বসে বসে এন্ডোক্রাইনোলজির খুঁটিনাটি বিষয় আপনার যে আমি যে জিনিস পড়িয়েছি আপনি যে পড়বেন, কিছু অনলাইন কোশ্চেন দেখবেন, তাহলে কি প্রিপারেশন আপনার জ্বালায় হয়ে যায়। কারণ একা পড়তে গেলে কি হয়, আপনি আজকে এন্ডোক্রাইন পড়বেন, কালকে আপনার রেসপিরেটরি পড়বেন, এরকম হয় যে কোনটাই পড়া হচ্ছে না। তো আমরা স্পেসিফিক টপিক ওয়াইজ উইকলি ক্লাস নিয়ে থাকি, এখানে মধ্যে মোটামুটি মোস্ট অফ দ্য টপিকস কভার হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। যেহেতু ক্লাসগুলা লেন্থেনিং 3 to 4 আওয়ার মতো হবে, আপনাদের যদি ধৈর্য সহকারে ক্লাস শুনেন এবং ক্লাস করেন, আপনাদের পার্ট 2 প্রিপারেশনে কোনো অসুবিধা হবে না। ওকে, এখন আমাদের যেটা হচ্ছে এই ব্যাচটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা যাদের অলরেডি পার্ট 1 এর প্রিপারেশন মোটামুটি পাস করেছেন, প্রিপারেশন আছে, তাদের প্রিপারেশন আরো একটু ঝালাই করার জন্য এই ব্যাচটার কোনো বিকল্প নাই, এবং অ্যাকচুয়ালি পার্ট 2 এর জন্য গাইডলাইন দরকার। কারণ আপনি এই প্রিপারেশনটা যে নলেজটা আপনি গ্যাদার করবেন, এটা আপনার পেসেজও কাজ লাগবে কিন্তু, কারণ পেসেজ তো আপনার নলেজ যাচাই করা হয়, সেই নলেজটা কোথায় থেকে পাবেন, এই পার্ট 2 যা মেন্টরের উপরে ক্লাস নিচ্ছে তারা অলরেডি পেসেজ ক্যান্ডিডেট অথবা পেসেজ পাস করে গিয়েছে, তারা কিন্তু আপনাকে একটা ইনফরমেশন দিতে থাকবে অলরেডি। ওকে, আমরা দেখুন যেটা ইম্পর্টেন্ট এমআরসি পার্ট 2 রেডিওলজি ব্যাচ, অলরেডি আমি কিন্তু ডিসকাস করেছি আমাদের এই ব্যাচ এখান থেকে টোটাল 30 থেকে 35 কোশ্চেন এক্সাম প্রত্যেক বছর এসে থাকে, এই পরিমাণ কোশ্চেন পরীক্ষা আসে, তো এই অপরচুনিটি মিস করা যাবে না। এখন ধরেন আপনার থিওরিটিক্যাল প্রিপারেশন খুব ভালো আছে, আপনি ধরে নিলেন আপনি খুব এক্সপার্ট, আপনি খুব ভালো আছেন, এবং থিওরি মোটামুটি আপনি নিজে কোশ্চেন সলভ করতে পারতেছেন অনলাইন অফলাইনে, যেখানে মধ্যে কোশ্চেন ব্যাংক সলভ করার পরে দেখা যায় যে আপনার কোশ্চেন মার্ক 70% উপরে আছে, হ্যাঁ আমি ধরে নিব যে 70% উপরে আপনার কোনো পেপার যদি ভালো করে আনসার করতে পারেন,
মানে অনলাইন কোশ্চেন স্পেশালি পাস্ট টেস্ট পাস্ট পেপার, তাহলে ধরে নেব আপনার থিওরিটিক্যাল নলেজ মোটামুটি ভালো আছে। এখন ইম্পর্টেন্ট যেটা ইমেজিং যে ব্যাচটা, এই ব্যাচের মধ্যে যেই আমাদের যে ফিচার গুলো আছে স্পেশালি আপনার প্রত্যেক সিস্টেম থেকে কিন্তু কোশ্চেন আসে, ধরেন কার্ডিওলজি থেকে কোশ্চেন 8 থেকে 10টা আসবে, তারপরে নিউরো ইমেজিং পরীক্ষা আসবে 4 থেকে 5টা মোটামুটি, তারপরে অ্যাবডোমিনাল ইমেজিং কিছু আসে, রিমোটলজি ইমেজিং, ডার্মাটোলজি, সবগুলোতে পিক্টোগ্রাম বেসড। থাইরয়েড স্ক্যান দিয়েছিল, এবার সিঙ্গেল নোড দিয়েছিল, সিঙ্গেল টক্সিক নোডিউল দিয়েছিল, হ্যাঁ, দিয়ে বলছে তোমার ট্রিটমেন্ট কি। তো এই যে ব্যাচগুলার এই যে জিনিসগুলো আপনাকে স্পেশালি রেসপিরেটরি কিছু দিয়ে থাকে, স্পাইরোমেট্রি পরীক্ষা অহরহ পরীক্ষা আসে, এবার 3 to 4 কোশ্চেন স্পাইরোমেট্রি প্রত্যেকবারে আসে, সিওপিডি অ্যাজমা দিয়ে আপনাকে ডিফারেন্সিয়েট পয়েন্ট করার জন্য আপনাকে দিবে। এই জিনিসগুলো কিন্তু আমরা ডিটেলস আপনাদের মোটামুটি 7 থেকে 8টা ক্লাস হয়, তো এই ক্লাসগুলো কিন্তু আপনাদের এই সবগুলা জিনিস আমাদের ভালো করে আপনাদেরকে আয়ত্ত করে দেওয়া হবে, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। যেমন ইকোকার্ডিওগ্রাফি, অনেকেই কিন্তু ইকোকার্ডিওগ্রাফি ধারণা থাকে না, কারণ যেহেতু অনেকেই নতুন ইন্টার্নি পাস করে পার্টন পাস করেছেন, ইকো সম্বন্ধে একটু কনসেপশন কম থাকতে পারে, কার্ডিয়াক ক্যাথারাইজেশন, এই জিনিসগুলো যদি একটু ভালো ধারণা থাকেন আপনি জাস্ট ইমেজ দেখলে ডান্স করতে পারবেন, হ্যাঁ। যেমন একটা লেফট এট্রিয়াম থ্রম্বাস পরীক্ষার মধ্যে কমনলি দিয়ে থাকে, মাইট্রাল স্টেনোসিস পরীক্ষা কমন দিয়ে থাকে ইকোকার্ডিওগ্রাফিতে। এই জিনিসগুলো যদি ভালো ধারণা থাকে আপনার 1 মার্ক কিন্তু কমন, এইগুলো আনসার করতে হলে কি অসুবিধা, কি মার্ক বেশি পাওয়া যায় পরীক্ষার মধ্যে। সো এই যে ডিটেলস জিনিসগুলো আপনাকে উইদিন শর্ট পিরিয়ডের মধ্যে 1.5 থেকে 2 মাসের মধ্যে একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য আপনাদের এই ব্যাচের কোনো বিকল্প নাই। এবং যাদের প্রিপারেশন অলরেডি রিটেনে খুব ভালো আছে, পার্টন খুব ভালো মার্ক পেয়েছেন এবং রিসেন্ট পার্টন পড়া আছে, তাদের জন্য কিন্তু জাস্ট আপনার প্রিপারেশন পরীক্ষা পাস নিশ্চিত করার জন্য আমাদের এই যে ব্যাচটা রেডিওলজি ব্যাচ, সেই ব্যাচের কোনো বিকল্প নেই ইনশাল্লাহ। এই ব্যাচে যদি আপনারা কেউ এডমিট হতে চান হন, তাহলে এটার জন্য আপনারা অবশ্যই বেনিফিট হবেন। এখন দেখেন আমরা এখন নতুন কিছু ব্যাচ নতুন করে নিয়ে এসেছি, যেগুলা ধরেন আপনি মোটামুটি পার্ট 2 এর প্রিপারেশন একবার নিয়েছেন, অলরেডি নেওয়া হয়েছে, বাট কোন কারণে একদম দেওয়া হয়নি। তো পার্ট 1 পার্ট রেডিওলজি আপনার ভালো ধারণা আছে, আপনার কোশ্চেন সলভ করা আছে, বাট এখন আপনি কি করবেন, যে এই যে আপনি নলেজ গেইন করছেন, নলেজ গেইন করার পরে মাথায় সবকিছু আছে কিনা সেটা তো আপনাকে দেখতে হবে, তাই তো? দেখার জন্য আমাদের যে ইম্পর্টেন্ট আছে এক্সাম ব্যাচ, এখানের মধ্যে বেসিক সুবিধা হচ্ছে কি আমরা এখানে এক্সাম নেই, এক্সামের পরে এই যে সলভ ক্লাসটা, ধরুন একটা এক্সাম মানে কি 100 কোশ্চেন, সেখানের মধ্যে যখন আপনাদের টোটাল কোশ্চেন 100 থেকে 50 কোশ্চেন আমরা এক্সাম নিয়ে থাকবো, সেখানের মধ্যে 50 কোশ্চেন যদি নিয়ে থাকি আপনাদের কিন্তু 50 কোশ্চেন মানে 50 টপিকস, টোটাল 50 টপিকস, হ্যাঁ। তো 50 টপিকস যদি হয় তাহলে আপনার কিন্তু আমি 50 টপিক সম্বন্ধে এমআরসিপি যদি বলে দেয় আপনার এক্সামের সময় ডিউরিং সলভ ক্লাস, তাহলে তো আপনার ওই টপিক সম্বন্ধে কোশ্চেন মিস হবে না। যেমন যারা ক্লাস নিচ্ছেন তারা কিন্তু এত এক্সপিরিয়েন্স যে তাদের একটা মুখের কথা কিন্তু এটা পরীক্ষা কোশ্চেন, তো সেক্ষেত্রে কিন্তু এটার বিকল্প নাই। সো আপনারা যদি চান এই বেসটা খুব ইম্পর্টেন্ট, মক টেস্ট নেওয়া হয় লাস্টে একটা আপনাদের ওভারঅল, আপনি ভালো প্রিপারেশন নিয়েছেন এটা প্রমাণ কি জানেন, আপনার স্কোরিং বেশি আছে, 70-80%, 90% স্কোর পেয়েছেন, মানে আপনি স্কোর ভালো, মানে আপনার পরীক্ষা প্রিপারেশন ভালো আছে। সেক্ষেত্রে আপনাকে নিজেকে জাস্টিফাই করার জন্য, নিজেকে আরেকটু আপডেট করার জন্য আপনাদের এক্সাম বেচেও আপনাদের মধ্যে সুযোগ আছে। এখন দেখেন এই যে আমরা অনেক সময় আমাদের সাথে লাইভে অ্যাড হয়ে, আপনি আমাদের সাথে এই লাইভে অ্যাড হয়ে কিছু ক্লাস আপনি করতে পারেন, রিকল ব্যাচ। এই ব্যাচ সুবিধা হচ্ছে কি, ধরেন আপনার যে প্রিভিয়াস, আমরা তো খুব বেশি ডায়েট নিই না, কেন কোশ্চেনটা কি জানেন কেন নেই না, কারণ 2022 সালের পর থেকে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আগের কোশ্চেন গুলো বেশি সলভ করে পাস পেপার আমাদের দরকার নাই, আপনি 8 থেকে 10টা পাস পেপার সলভ করবেন, সাথে হচ্ছে আপনার এই সলভ করার শুধু উদ্দেশ্য না, এখানে মধ্যে খুঁটিনাটি বিষয়গুলো স্পেশালি কোশ্চেনের ভিতরে ইম্পর্টেন্ট ক্লু গুলো কি দিয়েছে, ইনভেস্টিগেশন, আপনি যদি 8 থেকে 10টা ডায়েট ভালো করে সলভ করতে পারেন উইথ মেন্টরস, তাহলে দেখা যাবে যে এই যে টপিকস গুলা 10টা ডায়েট মানে কি 1000 কোশ্চেন, 1000 কোশ্চেন পড়লে আপনি মোটামুটি 1 থেকে 200 টপিকস কভার হয়ে যাবে। এই 200 টপিক যদি আপনি ঝালাই করতে পারেন উইথ মেন্টরের সাথে, তাহলে দেখা যাবে যে আপনার পরীক্ষার প্রিপারেশন পুরো গোলাবারুদের মতো হবে, মানে এত শার্প হবেন যে আপনার প্রিপারেশন মোটামুটি যে পরীক্ষা যাবেন আর আনসার করবেন, হ্যাঁ। যেটা আমাদের পরীক্ষার সময় মোটামুটি ভালো ছিল, কারণ প্রিপারেশন এই আগের সলভ গুলো ভালো করা ছিল আমাদের, হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন এই ইম্পর্টেন্ট হচ্ছে টিপস এন্ড ট্রিক্স, হ্যাঁ। আপনি যদি সবই পড়লেন বাট আপনি টিপস এন্ড ট্রিক্স জানলেন না, পরীক্ষা টাফ করেন, কারণ আপনি যতই ভালো প্রিপারেশন নেন না কেন, পরীক্ষা হলে যে আপনার 2 অপশনের মধ্যে অলওয়েজ ঝামেলা হবে, আপনার মনে হবে যে দুটো কোনো একটা কোশ্চেনের আনসার এ না বি, বি না সি, সি না ডি, এই যে কনফিউজিং কারণে আলটিমেটলি ভুলটা দেখে চলে আসবেন, কারণ হিউম্যান মানুষ কি, মানুষের নেচার কি ভুল করা, ভুল করতে করতে দেখা যায় যে ভুলটা পরীক্ষা হলে দেখায়, কারণ পরীক্ষা হলে যেটা মনে হয় কোশ্চেন পরীক্ষা আনসার কিন্তু ম্যাক্সিমাম টাইম তো গেস করে গেলে হয় না, ঠিক আছে, খুব লাকি পার্সন ছাড়া।
তাহলে যদি এরকম গেস করে পরীক্ষা দেখানো হতো সবাই পরীক্ষা পাস করতো। এই জন্য প্রিপারেশন খারাপ হলে পরীক্ষা পাস করা টাফ। তো এই জন্য আমি মনে করি যে পার্ট টুর জন্য রিকল ব্যাচে যদি যুক্ত হন, তাহলে 200 থেকে 150 টপিক যদি আপনার পড়া হয়ে যায় উইদিন 3 to 4 মান্থের মধ্যে, তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট অপশন আমার কাছে মনে হচ্ছে। হ্যাঁ, সো এটাও একটা ভালো একটা ব্যাচ, সেখানে আপনারা কিন্তু পার্ট টুর জন্য এনরোল হতে পারেন। এখন আসেন পার্ট টুর আরেকটি ইম্পর্টেন্ট ব্যাচ আছে, এক্সাম প্লাস রিকল ব্যাচ। আপনি এক্সাম দিলেন, রিকল করতে আসলেন, ধরেন আপনি আগের দিন এক্সাম দিলেন, পরের দিন রিকল ব্যাচ ভর্তি হলেন। এক্সামিনেশন যে ভুলগুলো আপনার হয়েছে, যেখানে আপনি বুঝতে পারেন নাই, যে টপিকগুলো কনফিউশন আছে, সেগুলো আপনাকে আমরা রিকল ব্যাচে আমরা আলোচনা করে দিব। সো এই ব্যাচটা কিন্তু আরো ভালো, এবং ইচ্ছা করলে আপনি দুইটা ব্যাচের সাথে কম্বিনেশন, দুইটা ফ্লেভার একসাথে পাওয়ার জন্য, প্রিপারেশনটাকে খুব মজবুত করার জন্য এই ব্যাচটার খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাচ। আপনি চাইলে এই ব্যাচে এনরোল হতে পারেন, আলটিমেটলি আপনার গেইন হবেন, গেইনার আপনিই হবেন আলটিমেটলি। আমাদের যে বাস্তবতা হচ্ছে কি, আমরা কেন বলতেছি, কারণ আপনি সাফারার হবেন যদি আপনি খারাপ করেন। আপনি 1,20,000 টাকা এক্সাম দিলেন, পরীক্ষা অল্প একটু কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে আপনি ভুল করলেন, যে ভুলটার কারণে আপনার পরীক্ষা সেকেন্ড টাইম দিতে পারবেন না। দিতে পারবেন কেন জানেন? ধরেন একবার যে কেউ যদি খারাপ করে ফার্স্ট টাইম, তো সেই খারাপ করে ফেলে সেকেন্ড টাইম দিতে ইচ্ছে করবে না, কারণ তার একটা ফোবিয়া ঢুকে যাবে। এক্সাম খারাপ হওয়া মানে ফোবিয়া ঢুকে যাওয়া। যেন আমরা রেগুলার পার্ট ওয়ান পার্ট টু পাস করছি, আমাদের মধ্যে কিন্তু ভয়টা কাজ করে না। যদি একবার যদি খারাপ করে ফেলেন, দেখা যাবে যে সেকেন্ড টাইম দিবেন না, তার মানে আপনি 6 মাস প্লাস 6 মাস, 1 বছর নাই, 1 বছর পরে পার্ট ওয়ান যা পড়ছেন, প্রিপারেশন জানিয়েছেন, সব আবার একদম গুলা যাবে না, এখন কিছু মনে থাকবে না। তো সেই জিনিসগুলো আপনি যদি করতে যান, তাহলে আপনার জন্য খুবই ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে কষ্টদায়ক, এবং আপনার টাকা হলো মেন্টাল ট্রমা, পরিবার অশান্তি, সবকিছু মিলিয়ে মনে হলো যে আপনি 1,20,000 টাকা যদি দিয়ে আপনি পরীক্ষা ফর্ম ফিল আপ করেন, তাহলে আপনি যদি 10,000 টাকা দিয়ে কোচিং করেন, অথবা আপনি যদি কোনো গাইডলাইন নেন, কোনো অসুবিধা নাই তো। আপনি যেখানে মন চায় নিতে পারেন গাইডলাইন, কোনো অসুবিধাই নেই। বাট আপনাকে এই জিনিস সম্বন্ধে একটু অ্যালার্ট হবে যে আমি পরীক্ষায় পাস করতে হবে। আপনার রেজাল্ট হবে 100% পাস, পরীক্ষা 50% পাস, বাট আপনার প্রিপারেশন যদি গুছানো থাকে, তাহলে আপনার পাস কেউ ঠেকাতে পারবে না। জেনেসিস কেন বারবার আমাদের টপিকস আসতেছে, জেনেসিস তো সবসময় আপনাদের সবসময় চিন্তা করেন যে পার্ট ওয়ান এমডির জন্য খুব ভালো, বাট জেনেসিস কিন্তু ইদানিং না, 8 থেকে 10 বছর হচ্ছে এমআরসিপি, এমআরসিএস, এমআরসিইউজি, এমআরসিপিএইচ সবগুলো নিয়ে কাজ করে। আর আমাদের যে মান জেনেসিসে যে যারা আছেন, সম্মানিত ডিরেক্টর বিন্দু থেকে শুরু করে যারা আছেন, সবাই কিন্তু জেনেসিসের একটা জিনিস ঠিক দেবে, এটা হচ্ছে আমাদের জেনেসিসের এই যে লেভেল, লেভেল কোনো ফলো হতে দিবে না। এই জন্য জেনেসিস কোনো দিনই এক্সাম ফি, কোর্স ফি কখনোই কমে না, কারণ আমরা লেভেল ঠিক রাখতে যে আমাদের এই জেনেসিসের কাঠামো এবং যে স্ট্রাকচার, সেখানের মধ্যে আমাদের কখনোই আমাদের যে লেভেলকে ফলো করানো যাবে না। এই জন্য সবসময় কিন্তু আমরা সেই ব্যাপারে যথেষ্ট পরিমাণ সোচ্চার যে জেনেসিস সবসময় আমাদের হাই গ্রেড মেন্টর, ক্লাসের প্রাণবন্ত হবে, ক্লাস টেস্ট ভালো হবে, সবকিছু মিলে জিনিস কাজ করে থাকে। সো আমি যেটা আমাদের লাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন, কোশ্চেন কিন্তু 1000 কোশ্চেন থাকার কথা, কারণ আপনি যেই জিনিস এক্সপিরিয়েন্স করেন না, সেই জিনিস কোশ্চেন থাকবে। তো আপনারা লাইভে যারা যুক্ত হচ্ছেন, আমাকে কোশ্চেন করতে পারেন, এবং ইন ফিউচার আমাদের জেনেসিসের যে আউটলাইনে কাজ করি আমরা, এমআরসি জেনেসিস আউটলাইর একটা গ্রুপ আছে ফেসবুকে, এমআরসি বেস্ট ফ্রেন্ড গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে। যে কোনো ব্যাপারে কোনো কনফিউশন থাকলে আপনি আমাদের আস্ক করবেন। আপনি যে স্টুডেন্ট হন, আপনি এজ এ ডক্টর, আমাদের কমিউনিটির পার্ট হিসাবে আপনি আমাদের কাছ থেকে, আমরা সব সময় আপনাকে যদি আপনাদের কোনো সহযোগিতা করতে পারি, সেটা আমাদের ভালো লাগে, মানুষের আমাদের দায়িত্ব। তো যে কোনো সময় যে কোনো টপিক্স যে কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ আউটলায়ার যারা এমআরসিপি নিয়ে কাজ করি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো সবাই ভালো থাকবেন আমাদের, ইনশাল্লাহ যারা পার্ট টু সামনে জুলাই 16 তারিখে দিচ্ছেন, সবার জন্য শুভকামনা। একটু ঠান্ডা মাথায় এক্সাম দিবেন, পরীক্ষার কোশ্চেন যতটা না হার্ড হয় তার চেয়ে নিজের মাথায় হার্ড থাকে। নিজের প্রিপারেশন ভালো থাকলেও পরীক্ষা হলে যে একটু কুলনেস কাম না থাকলে পরীক্ষা প্রিপারেশন একটু এলোমেলো হয়ে যায়। আর অনলাইন সিস্টেম পরীক্ষা যেহেতু, আগে থেকে অনলাইন সিস্টেম সেটিংটা ভালো করে জেনে যাবেন, প্রিপারেশন নেবেন, টাইমলি এক্সামে ঢুকবেন, টাইমলি পরীক্ষা শেষ করবেন। সবার জন্য বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। এর মধ্যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে অনলাইন ফেসবুক অথবা ডিরেক্ট কল দিতে পারেন। সবাই থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।